মেহজাবিন খালেদ। আমি মেহজাবিন খালেদ আপাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমিও খুব ছোটভাবে বলবো কথা, আজকে যারা আমাদের সাথে আছেন খুব গুণীজন, স্পেশালি খুশি আপা, মমতাজ আপা অলরেডি বলে দিয়েছেন এবং রাসিমা অলরেডি বলেছেন অনেক কথাই, তো আমি একই কথাই রিপিট করব না, একটু আলাদাভাবে বলবো। আজকে নারী অধিকার ফোরাম বাংলাদেশ যে এই অনুষ্ঠান করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। খুবই একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে ইশতেহার, বাট আমার মনে হয় যে ইশতেহারটা আরো অনেক আগে করা উচিত ছিল। এটা অনেক দেরি হয়ে গেছে, এটা নিয়ে অনেক কথা বলা উচিত ছিল। এবং আমাদের আজকে যে প্যানেলটা আছে সব মহিলা, আমরা কিন্তু পুরুষদের থেকে জানতে চাই তারা কিভাবে নারীদেরকে দেখতে চায় এবং তাদের অধিকার তারা কিভাবে প্রতিষ্ঠিত করবে। রাজনীতি থেকেই বলবো, আমার মনে আছে 2 বছর আগে আমরা নারী অধিকার নিয়ে কিছু পার্লামেন্টের মেম্বারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে পুরুষরাই বেশি ছিল। যখন তাদেরকে বলা হয়েছিল যে রাজনীতিতে নারীরা, আপনারা খুব আশ্চর্য হবেন, আপনাদের খুব পরিচিত একজন সংসদ সদস্য বলেছিল আগে আপনারা ঘর সামলান তারপরে আপনারা ইলেকশনে আসেন। তো তাদের মুখ থেকে যখন এরকম একটা কথা আসে তখন আমরা এখানে প্যানেলে বসে যাই বলি কিছুই হবে না। আমাদের পুরুষের চিন্তাধারা চেঞ্জ করতে হবে, সামাজিকভাবে, পরিবার থেকে, স্কুল কলেজে, সব জায়গা থেকে। আমার মনে হয় সবচেয়ে দরকার গ্রাসরুট লেভেল থেকে আমাদের কাজটা আরম্ভ করতে হবে। যারা সংসদ সদস্য তারা কিন্তু গ্রাসরুট লেভেল থেকেই অনেক এসেছে, তারা যে ঢাকা বেস তা না, তার মানে তাদের সেখানেই সমস্যাটা আছে গ্রাসরুট লেভেলে। আমি তো মহিলা সংরক্ষিত আসনে ছিলাম, তো আমাকে মাঝে মাঝে বলতো আপনি মহিলা সংসদ সদস্য না, তো আমি বলতে চাই যে আমি তাকে বলেছিলাম যে আমি তো মহিলাই, তো মহিলা সংসদ সদস্য কোনদিন হয় না, এটা সংরক্ষিত সংসদ সদস্য। তো তাদের ডেফিনেশনটাও ঠিক নাই। তো আমরা কোথা থেকে কাজ করব, এটা আমি ঠিক জানি না। এটা আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন যে কোথা থেকে আসলে কাজ করা উচিত। খুশি আপা হয়তো এটা বলতে পারবে, কারণ উনি গ্রাসরুট লেভেল থেকে কাজ করেছে। কোথায় আমাদের সমস্যা, কোথায় আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কোথায় আমাদের লিঙ্কেজটা নাই, আমাদের কি প্রচারটা এখনো খারাপ আছে, যে প্রচার হচ্ছে না, সেখানে আমরা প্রবলেমে আছি। আরেকটা হলো আমাদের যে সংরক্ষিত আসনটা, সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের তো ইশতেহারে বলা ছিল যে 33% আসবে, সেটা কিন্তু এখনো পূরণ হয়নি। আমি সেটা ব্লেম করব প্রত্যেকটা রাজনৈতিক দলকে, তারা এখনো পারেনি। এবং ফেলিয়ারটা নেতৃত্ব থেকে আরম্ভ করে সেখানে যারা শীর্ষস্থানীয় আছে তাদের প্রবলেম। আসলে তারা কোনোদিন স্পেস দিবে না মহিলাদেরকে। তাদের থেকে যদি ভালো নেত্রী থাকে বা আরো তারা যদি আরো মানে পপুলার হয়, তারপরও সেই নারীকে তারা স্পেসটা দিবে না। তারা খুব ইনসিকিউর। আমাদের যা দেখেছি আমি পুরুষ জাতি, আমার মনে আছে যেদিন আমি প্রথম সংসদ সদস্য হয়ে জামালপুরে প্রবেশ করেছি, আমাকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল, যেতে পারবে না। কেন? সেখানে যে বড় নেতা আছে তার বাসায় আগে গিয়ে কথা বলে তারপরে আমার এলাকায় যেতে হবে। সো আমি সেদিন বুঝতেই পারিনি জিনিসটা কেন, বিকজ আমি যেহেতু রাজনীতি ছাত্র রাজনীতি করিনি, আমি জানি না এটার ব্যাপারে। কিন্তু পরে অনেক বছর পরে বুঝলাম আচ্ছা এটাই হয়তো বা রাজনীতি, যে তুমি নেতাদের পায়ে মানে সালাম করে তারপরে তোমার উপরের দিকে যেতে হবে। কেন? আমি যদি কেপেবল হই, আমি যদি পপুলার হই, কেন আমার, হ্যাঁ অবশ্যই বড় নেতাদের থেকে আমাদের অনেক শেখার আছে, তাদের গাইডেন্স দরকার, তাদের গ্রুমিং দরকার, কিন্তু তাকে সালাম করে আমার কেন এলাকাটাতে ঢুকতে হবে সেটা আমি জানি না। হ্যাঁ, তার সাথে অবশ্যই দেখা হবে, হয়তো বিকালে দেখা হবে, রাতে দেখা হবে, পরের দিন দেখা হবে, কিন্তু সালাম করে তাকে আমি যেতে রাজি না এবং আমি করিনি। তো এইদিকে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা আসলে, আরেকটা হলো একটা নেত্রী আরেকটা নেত্রী কিন্তু সাপোর্ট দেয় না। আমরা মহিলারা নিজেরা এত নিজেদেরকে বড় মনে করি যে আরেকজনকে যে টেনে নিয়ে যাব সেটা কিন্তু আমরা কোনোদিন করি না। এই জন্য কিন্তু নারীরা অনেক পিছিয়ে আছে। আমরা যদি একসাথে কাজ করি, একসাথে টেনে নিয়ে যাই, কারণ এক একজনের কিন্তু এক একটা দিক ভালো। আমি যে 100% কোনোদিনই হব না,
ওনার কিছু থাকতে পারে, ওনার কিছু থাকতে পারে, সবার থেকে কিছু শেখার আছে। তা আমরা যদি সব একসাথে মিলে কাজ করি, আমার মনে হয় নারীর অধিকারটা আরো স্ট্রঙ্গার হবে। পুরুষরা আমাদের সাথে কোনোদিনই পারবে না তখন, কারণ আমরা অনেক পরিশ্রমী। আমি সবসময় বলি, আমরা বাড়ির কাজ করি, সংসারের কাজ করি, আমাদের আত্মীয় স্বজনের কাজ করি, তারপরে আমরা বাইরে গিয়ে কাজ করি। এবং সেই কারণেই নারীরা কিন্তু অনেক বেটার কাজ, মানে অনেক যে বলে না, সব দিকে দেখতে পারে, সব দিকে কাজ করতে পারে, দে আর মোর অ্যাক্টিভ। পুরুষরা কিন্তু অফিস থেকে এসে আর অফিসের কাজ করে না, কিন্তু আমরা আবার বাড়িতে গিয়ে আবার বাড়ির কাজ করি। সো আমরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ওদের থেকে। আরেকটা হলো যে আমাদের যে সংরক্ষিত আসন আছে, আমি মনে করি ওই সংরক্ষিত আসন থেকে আস্তে আস্তে ওখান থেকে আমাদের নারী নেতৃত্ব আসতে পারে। আমরা এই যে 50 জন 2014 থেকে 2018 পর্যন্ত ইতে ছিলাম, সংসদে ছিলাম, আমাদের কিন্তু আর কোনো কাজে লাগলো না। আমি হয়তো বা আমার ফাউন্ডেশন নিয়ে কাজ করছি, কিন্তু যারা 49 আরো নেতৃত্ব, স্থানীয় নেত্রী ছিল, তারা কিন্তু একদম বাড়িতে বসা, অনেকেই, তারা হয়তো এলাকাতেও এখন আর যাচ্ছে না। তো তাদেরকে নিয়ে কি করা যায়? সেই জন্য আমার মনে হয় এই যে 50 জনকে, এটা একটা, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা চান্স দিয়েছিল, একটা পার্লামেন্টে বসতে, এবং অনেক কিছু শিখেছি। কিছু যে শিখিনি সেটা না, পার্লামেন্ট থেকে আরম্ভ করে, এলাকা থেকে আরম্ভ করে, পলিটিক্স থেকে আরম্ভ করে সবকিছু শিখেছি এবং কত কিছু দেখেছি, কিন্তু তাদেরকে কিন্তু আর কাজে লাগানো হলো না। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওখান থেকে আমরা কিছু কিছু, হয়তো সবাইকে পারবো না, কিছু কিছু এলাকা ভিত্তিক আমরা নেতৃত্ব নিয়ে আসতে পারি, কিন্তু এটা একটা চিন্তার বিষয়। আমরা মনে হয় এটা চিন্তা করা যায়। আর আগামীতে আমি মনে হয় ইশতেহারের কিছু আগের থেকে আমরা একটু কাজ করতে পারি, এবং বিভিন্ন সেক্টর থেকে নারীদেরকে নিয়ে এসে তাদের কি সমস্যা সেটা তুলে ধরলে, তাহলে সেই ইশতেহারে আমরা যারা ইশতেহার রেডি করছে তাদেরকে দিতে পারি। এবং আজকে প্রোগ্রামেও হয়তো তাদের কয়েকজনকে ডাকলে ভালো হতো, যে তারা শুনে যেতে পারতো, হ্যাঁ এইসব জিনিস ইনক্লুড করা যাবে নারী অধিকারের জন্য। সো আমাদের আগামীটাতে হয়তো বা আমরা 5 বছরের যে কাজটা করব, এখন থেকে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি আবারও ধন্যবাদ জানাবো নারী অধিকার ফোরাম বাংলাদেশকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি আর বেশি বাড়াবো না, আমি খুশি আপার কথা শুনবো এখন। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ মাহাজেবিন খালেদা আপুকে। আপনার অনেকগুলো কথাই অনেক মূল্যবান ছিল, তার মধ্যে আমার হৃদয়টা কেড়ে নিচ্ছে, একেবারে মনটা কেড়ে নিয়েছে, সেটা হলো আমরা নারীরাই আমাদের শত্রু। আমরা নিজেরাই নিজেদেরকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দিই। যেমন একটা হিন্দু মেয়েদের অধিকার নিয়ে বেশ কিছু আন্দোলন হয়েছিল, তাদের অধিকার আদায়ের জন্য, বাবার বাড়ির সম্পত্তি তারা পায় না। তো সবকিছু যখন ফাইনাল হলো, তারা নিজেরাই বলতেছে আমরা অধিকার চাই না। কেন? তাদের মেয়েদের দিতে হবে, বোনদের দিতে হবে, ননদদের দিতে হবে, সবাই পাবে। সো এই জন্য আমরা নারীরা নারীদেরই শত্রু, এটা বলা যায়। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য। এখন আলোচনায় আসবেন, যেমন আমরা অনেক আলোচনা থেকে দেখেছি নারীরা নারীদের শত্রু। এই অজপরা গায়ের নারীরা যারা বঞ্চিত, তাদের অধিকার আদায়ের বিষয়ে আমাদের অরব্বী সব সময় সক্রিয়, সচেতন। আমাদের মিলি আপু বিভিন্ন টক শোতে তিনি কিন্তু নারীর অধিকার নিয়ে যথেষ্ট সচেতনমূলক বক্তব্য রেখেছেন। ওনার টক শো গুলো আপনারা দেখলে বুঝবেন উনি নারীবাদী, নারীদের পক্ষে উনি সবসময় কথা বলেন, নারীদের অধিকার আদায়ের বিষয়ে সবসময় উনি প্রতিবাদ করেন। মঞ্চে বলেন, টক শোতে বলেন, আর পর্দার বাইরে বলেন, উনি সবসময় নারীদের পাশে আছেন। এই জন্যই আমাদের এত বড় একটা সংগঠন। ওনার আর মলি আর আরো কেউ আছে পেছনে, যাদেরকে আমরা সম্মানের সহিত শ্রদ্ধা করছি, স্মরণ করছি, যারা না হলে আমাদের অরব্বী আজ হতো না। তাদেরকে শ্রদ্ধার সাথে জানিয়েই আমি আমাদের শেষ বক্তা সম্মানিত সম্মানিত সমাজকর্মী, নারীবাদী এবং পরিবেশবাদী জনাব খুশি কবির মহোদয়কে ওনার মূল্যবান কিছু বক্তব্য আমাদেরকে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। শোনা
হচ্ছে মাইক কাজ করছে আমি অন করেছি না অন করেছি আচ্ছা এটা আরো স্পষ্ট সকলকে ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর আমি বিশেষভাবে নারী অধিকার ফোরাম বাংলাদেশ অরবিকে আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ডাকার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো মেহজাবিন খালেদ যেটা বলেছেন এটা আগে শুরু করলে আরো ভালো হতো। আমরা এখন যেটা চিন্তা করব যে এখন আমরা যা পারি বলবো। আজকে আপনারা যারা আসছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা সবাইকে জানাবেন এবং আমরা আমি অনুরোধ করব যে নারী অধিকার ফোরাম বাংলাদেশ অরবিকে যে বিভিন্ন দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের কাছে আমরা একটা লিখিত বিষয়গুলো পাঠিয়ে দিব। ওনারা যতটুকু পারেন, যেহেতু আমি জানি যে ওনাদের ইস্তেহার অলরেডি ওনারা ঠিক করে নিয়েছেন, তার মধ্যেও অংশের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এটা আমরা অনুরোধ করতে পারি। আর আবার বলবো যে 5 বছর পরে যখন আবার আমাদের ইলেকশন হবে তখন আমরা হয়তো 5-6 মাস আগের থেকে কাজটা শুরু করতে পারলে চাপ আলোচনা দেন দরবার কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইগুলো আমরা তখন তাদের সাথে আলোচনা করতে পারি সবার মধ্যে। তো আমি মনে করি তারপরেও এই আমরা যেটা এখানে নিয়ে আসতে চাচ্ছি এটা সবচেয়ে বড় যে রাজনৈতিক দল আমরা জানি যে তাদের সবচেয়ে বেশি ভূমিকা তো থাকবেই। তাদের কাছে যেরকম পৌঁছানো, ছোট্ট সবচেয়ে ছোট্ট নতুন যে দল হয়েছে তাদের কাছেও দেওয়া। কারণটা হচ্ছে যে যারাই নির্বাচন করতে যাচ্ছে ইস্তেহারের মধ্যে নারীর বিষয়গুলো সামনে চলে আসলে তখন এটার একটা প্রভাব সবার মধ্যে পড়ে যে প্রত্যেকটা দল যারা অংশগ্রহণ করছে তারা যেন এটা নিয়ে আসে এবং যারা অংশগ্রহণ করছে না তাদের কাছে পৌঁছানো যে আপনারা বাইরের থেকে আছে, আপনারা পার্লামেন্টে যাচ্ছেন না ইত্যাদি, কিন্তু আপনারা বাহিরের থেকে নারীর বিষয় যেন বারবার উঠাতে থাকেন। কেন আপনারা যদি রাজনীতি করতে চান, রাজনীতি হলো জনগণের জন্য। রাজনীতি শুধু নিজের অবস্থান আর নিজের পার্টির জন্য না। পার্টি বা রাজনৈতিক দল করা হয় জনগণকে নিয়ে। তো জনগণের কাছে যদি যেতে চাচ্ছেন, আপনারা রাজনৈতিক দল হিসাবে যদি থাকতে চাচ্ছেন, ঠিক আছে, আপনাদের যে কোনো কারণে আপনারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কিন্তু আপনারা কথা তো বলতে পারবেন। আপনারা তো জনগণের কাছে যাবেন, আপনার নিজের নেতাদের কাছে আপনারা এগুলা যাবেন। আমি এটাই অনুরোধ করছি যে আপনারা এটা যেন করেন। আমরা এখন কয়েকটা বিষয় বলে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমার পূর্বের যে বক্তারা আছেন খুব সুন্দর সুন্দর পয়েন্টস ওনারা উঠিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো উঠিয়েছেন। তো আমরা এখানে যেটা করছি, যেটাকে আমরা বলি ইংরেজিতে উইশ লিস্ট, যেটা হলো আমাদের ইচ্ছা বা আশার তালিকা। আমরা চাই যে প্রত্যেকটা দল এইগুলো যেন তাদের চিন্তায় যেন নিয়ে আসতে পারে এবং তাদের ইস্তেহারে এবং তাদের সবগুলো কর্মকাণ্ডে এইগুলো যেন ওনারা নিয়ে আসতে পারে। আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীতে একটা নাম করেছে, কিন্তু দক্ষিণ এশিয়াতে নারীর অধিকারের ব্যাপারে, নারীর অগ্রগতির ব্যাপারে
বেশ ভালো ভূমিকা পালন করেছে। এটা 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 অস্বীকার করার কোনো উপায় নাই। এবং বিভিন্ন দক্ষিণ এশিয়ার দেশের সাথে মানে বিভিন্ন নেটওয়ার্কগুলোর সাথে বা সংগঠনগুলোর সাথে জড়িত থাকার প্রেক্ষিতে প্রত্যেকে তার নিজের দেশ, যেটা হলো যে আমরা যখন যে যে দেশে আছে সেখানে কোথায় সমস্যাগুলো সেটাই তুলে ধরে, আমরাও আমাদের সমস্যাগুলোও তুলে ধরি। তার মানে আমরা মনে করছি না যে সবকিছুই খারাপ। সমস্যা তুলে ধরা হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটি অংশ, যেখানে আমরা আরো ভালো হতে চাই, আমরা আরো মানুষের বিশেষ করে পিছিয়ে আছে অথবা যারা বঞ্চিত হচ্ছে অথবা যাদেরকে ভুলে যাচ্ছে তাদের বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি। তো যখন আমরা এগুলো আলোচনা করি দেখা যায় যে সবার মধ্যে এই আমাদের দক্ষিণ এশীয় দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেক দিক থেকে এগিয়ে আছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় বটে, কিন্তু তারপরে আমরা সন্তুষ্ট না, কেন আমরা চাচ্ছি অন্য দেশের তুলনায় আমি ভালো, সেটাতে আমি সন্তুষ্ট হতে পারবো না। আমি চাচ্ছি আমি এ দেশের নাগরিক হিসাবে আমার সংবিধান, আপনাদের লেখায় খুব স্পষ্টভাবে সবগুলো যে ধারাগুলো আছে সেগুলো আপনারা সামনে নিয়ে আসছেন। আমার সংবিধান আমাকে যে যে অধিকার দিয়েছে সেই সংবিধানের অধিকার আমার বাংলাদেশের স্বাধীনতা যে কারণে নিয়ে আসা হয়েছে যে সকল মানুষের সকল এই ভূখণ্ডে যারা বসবাস করছে সবার অধিকার নিশ্চিত যেন সমানভাবে হয়, সেটাই আমরা চাচ্ছি। অতএব আমরা অন্যদের চেয়ে ভালো হলে এটাই আমাদের জন্য যথেষ্ট না, আমরা চাচ্ছি একেবারে সমান সব জায়গায় হওয়া। আমি এখানে দু একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। একটা হলো যেটা আলোচনায় হয়েছিল, আমাদের অঙ্গীকার ছিল সব রাজনৈতিক দলগুলো এবং আমাদের নির্বাচন কমিশনের ছিল যে 1/3 আমাদের নমিনেশন যে রাজনৈতিক দলগুলো দেয় সেটা নারীকে দিতে হবে। সেটা একটা সময়সীমাও দিয়েছিল, কিন্তু এটা আমরা পারিনি। এখনো আমরা দেখছি যে 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন দিয়েছে আমাদের বর্তমান যে দল সরকার গঠন করেছে আওয়ামী লীগ, সেটাও কিন্তু মাত্র 24টি 8%। আমরা 15তেও যেতে পারিনি, অর্ধেকেও যেতে পারিনি, 20ও যেতে পারিনি, 33 তো দূরের কথা। তো সেই জিনিসটা আমার মনে হয় আমাদের এই বারবার এটাকে নিয়ে আসতে হবে। আর একটা যেটা হচ্ছে যে আমরা নারী সংগঠনগুলো সব সময় উঠে এসেছে যে নারীদের জন্য সংরক্ষিত আসন যেটা আসছে, যেটা নাজবিন খালেদ খুব স্পষ্টভাবে বলেছে যে অন্য সংসদ সদস্যরা যাদের কনস্টিটুয়েন্সি আছে এবং কনস্টিটুয়েন্সি দ্বারা নির্বাচিত হয়ে আসছে তারা কিন্তু সমান দৃষ্টিতে দেখছে না, কিন্তু তারা কিন্তু সমান অধিকারী। তারা সংরক্ষিত আসন থেকে আসছে, তার মানে তাদের স্ট্যাটাসটা কমে গেছে সেটা না। তো এই যে সংরক্ষিত আসন এবং সরাসরি নির্বাচিত আসনের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা বারবার বলেছি যে আমরা নারীদের ইদার কোটা সিস্টেম চাই অথবা কোনো ব্যবস্থা চাই, কিন্তু সরাসরি নির্বাচিত হোক, এটাতে যেন কোনো ব্যবধান যেন না থাকে। এখন বিভিন্ন দেশে আমরা দেখেছি যে এক ধরনের ইলেকশন যেটা করা হয় সেটা হচ্ছে যে আনুপাতিক হারে সিট দেওয়া হয়। এটা অর্থ হচ্ছে যে টোটাল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করা হবে যে কে কটা সিট পাবে পার্লামেন্টে, এবং কিছু সংখ্যক থাকে যারা ডাইরেক্ট ইলেকশন।
একটা ছোট গ্রুপ থাকে, একটা ছোট সংখ্যা থাকে যারা ডাইরেক্ট ইলেকশনে আসে, এবং তার বাহিরে একটা থাকে যেটা হলো প্রপোর্শনাল, মানে আনুপাতিক হারে। এই আনুপাতিক হারে যখন হয়, প্রথমে তাদেরকে দিতে হয়, এটা আমাদের নেপালেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, এবং ইউরোপ, দক্ষিণ আফ্রিকাতে আছে, আর ইউরোপের অনেকগুলো দেশগুলোতে আছে। তো আনুপাতিক হারে যেটা হচ্ছে যে আগে আমাদের যদি ধরে নিই 300 আসন অথবা 350 আসন, যেটাই হোক, 350 তো আমাদের আসন আছে, সে সংরক্ষিত হোক বা নির্বাচিত হোক, 350 আসন। তো এই 350 আসন যদি ভাগ এরকম করে করা হয়, তাহলে তাদের নামগুলো একটা লিস্ট করা হয়, যেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত। তখন এইটার মধ্যে থাকবে যে অ্যাটলিস্ট 1/3 আগে নারীদের দিতে হবে, তারপরে অন্যদের দিতে হবে। তাহলে আমাদের এই যে ভয় ভীতি যে আমি আমার সিট হারাচ্ছি, এই জিনিসটা কিন্তু অনেকটা কমে যায়। যে টাকা ছাড়া, আমার মাসেল পাওয়ার ছাড়া কেন্দ্রর নিয়ন্ত্রণ বা কেন্দ্রকে আমি প্রভাবিত করতে পারছি কিনা, ওটা আশেপাশে এগুলো ছাড়া হবে না। যেটা সাধারণত বলা হয় যে নারীদেরকে কি কারণে নমিনেশন দেওয়া হয় না, দক্ষতা নাই, সেটা তো না, এটা প্রমাণ হয়েছে যে নারীর দক্ষতা অনেক বেশি আছে। তো এই জিনিসটা আমার মনে হয় আমরা চিন্তা করতে পারি, এবারের জন্য না, ভবিষ্যতে যেন আমরা এইভাবে যেতে পারি যে আমরা সেখানে কিন্তু দলে ওই ভয় ভীতি যে যারা ইলেকশনে যেতে চায় না, যে আমরা কোনো সিট পাবো না, তাহলে কিছু পার্সেন্ট পেলেও তো সে একটা সিট পাচ্ছে। ছোট ছোট দল তারাও জানবে যে 7% পাক, 10% পাক, তারাও একটা কিছু সিট পাবে। তো এটা আমি মনে করছি যে আমাদের এটা আনলে নারীদের আসন, নারীদের জন্য ওই সংরক্ষিত আসন থাকবে না, আনুপাতিক হারের মধ্যে কেউ কেউ হয়তো ডাইরেক্ট ইলেকশনে চলে আসবে, যারা আসতে পারবে, আর অন্যরা আনুপাতিক হারের হিসেবে তারা সরাসরি ওই নির্বাচনে আসবে। এই যে কোনো পার্থক্য নাই কিন্তু, কেন যারা সরাসরি নির্বাচন করছে ওদের সংখ্যাটা অনেক কম, এটা অনেক কম। তো এইটা আমি মনে করছি একটা করা উচিত, তাহলে এই জিনিসটা চলে আসতে পারলে আমাদের সুবিধা হয়। আমরা এখন যদি চলে যাই ইশতেহারে আমরা কি চাচ্ছি, এটা হলো আমরা কি থাকা উচিত মনে করি, সবটা হয়তো আসবে না, কিন্তু যেটা আসছে আমাদের আলোচনার মধ্যে একটা হলো একটা অভিন্ন পারিবারিক আইন, এবং এই অভিন্ন পারিবারিক আইনের মধ্যে দুটো জায়গা, যদি এখন মনে করে যে অভিন্ন পারিবারিক আইন আমরা যদি বলি এটাতে কোনো সমস্যা হতে পারে, দুটো জায়গা যদি নিয়ে যেতে পারে, একটা হলো উত্তরাধিকার আর একটা হলো অভিভাবকতা। এই দুই জায়গা আমরা যদি আনতে পারি, যদি আইয়ুব খান কিছু পরিবর্তন আনতে পারে মুসলিম পারিবারিক আইনে, ভারত যদি হিন্দু পারিবারিক আইনের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে, আমরা কেন পারব না? আমরা অভিন্ন বলছি এই কারণে যে যারা ধর্ম বিশ্বাস করে তারা তো কোর্টে যাবে না, তারা চাইবে না, তারা যেটা ধর্ম বলেছে সেটাকেই মানবে। কিন্তু যারা মনে করে যে আমি একজন নাগরিক হিসাবে আমার পাওয়া উচিত, সে তখন যাবে। তো ওই অভিন্ন পারিবারিক আইনটা দরকার, কিন্তু যদি আমরা ওটা নাও পারি, আমরা মনে করি যে উত্তরাধিকার এবং অভিভাবকতা, এই দুটো জিনিস খুবই জরুরি আমাদের আসা উচিত। আমরা মনে করি যে আমাদের বাজেট, যেটা আমরা মনে করি আসা উচিত, এই বাজেটের মধ্যে শিক্ষা খাতে খালি একটা খাত বলে বললাম যেটা নারী বান্ধব বা নারী জেন্ডার বাজেট হচ্ছে, সেখানে না, আমরা যেটা চিন্তা করছি যে শিক্ষার সবচেয়ে বড় সমস্যাটা কি, নিরাপত্তাহীনতা, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে, এইটার যদি একটা ব্যবস্থা স্পষ্টভাবে থাকা, সেটা
সেখানে আর বিশেষ করে যারা উচ্চ শিক্ষাতে যেতে চাচ্ছে তাদের জন্য আরো, আমরা জানি প্রাথমিক শিক্ষায় আমাদের অনেক মেয়েরা চলে আসে, তো আমরা উচ্চ শিক্ষাতে কিছু বিশেষ সুযোগ দেওয়া উচিত যেন আরো অনেক নারী যেন এই উচ্চ শিক্ষায় আসতে পারে, আসলেই তারা কিন্তু উঁচু পর্যায়ে যেতে পারে। সেখানে বাজেটারি অ্যালোকেশন দরকার, সেখানে অর্থনৈতিক অবস্থা দরকার। স্বাস্থ্যক্ষেত্রে শুধু স্বাস্থ্য কেন্দ্র হলে না, যারা প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্র নারী এবং কন্যা শিশুদের জন্য মানসিক, শারীরিক এবং নারী হিসেবে যা যা বিষয়গুলো আছে সেটা দক্ষ স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ বা সেবক তাদের প্রত্যেকটা জায়গায় থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন পর্যায়ে যে সেন্টারগুলো আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স গুলো আছে, আমাদের জেলা পর্যায়ে আছে, বা সবগুলো মেডিকেল কলেজ বা যেখানে আছে, এই জিনিসটা তেমন নাই, সেটা একদম নাই। একটা মেয়ে যখন তার ম্যাচুরিটি আসতে শুরু করে, সে কিভাবে এটা ডিল করবে, তার ফ্যামিলি এটাকে কিভাবে দেখবে, তার যে মানসিক সাপোর্ট দরকার, এই জিনিসটা আমাদের নাই। কেউ কোনো জায়গায় যখন ধর্ষণ বা কোনো ধরনের সমস্যার শিকার হয়, যৌন হয়রানি, তার সামাজিক এবং মানসিক যে সাপোর্ট দরকার এটা নাই। এইগুলো আমাদের আনতে লাগবে। আমরা বলতে চাই যে এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে চাচ্ছি নারী হিসাবে, নাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে না। আমাদের কর্মক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে আমরা নারীদেরকে আনতে পারি কি না। আমরা 50 ভাগ না করলেও অ্যাটলিস্ট 40 ভাগের মতো আনতে পারি কিনা সব জায়গায়। এটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দেওয়া হলো যে সচিব সবচেয়ে আমাদের প্রশাসনে সবচেয়ে উঁচু পর্যায়, সেখানে আমাদের কত এত 10 জন মাত্র সচিব, 87 জন মধ্যে 10 জন। এটা তো গ্রহণযোগ্য না। আজকে 2023-এ এসে আমরা যদি এই অবস্থায় আসি, এবং সবসময় বলা হয় আমাদের নারী যারা প্রশাসনে আছে তারা খুবই দক্ষ, আর আমরাও উপজেলা পর্যায়ে দেখি, আমরাও জেলা পর্যায়ে অন্য জায়গায় দেখছি, আমরা দেখছি যে নারী যারা আছে তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি দক্ষতা এবং তাদের মধ্যে দুর্নীতি অনেক কম। আমি বলবো না যে কোনোটা নাই, কিছু কিছু আছে, কিন্তু সত্যি ওরা অনেক। আর এটা কিন্তু শুধু আমরা বলছি সেটা না, পুরুষরা, আমি যে বিভিন্ন জেলায় যাই, উপজেলায় যাই, পুরুষরাই বলছে আপা এবার আমরা একজন ভালো ইউএনও পেয়েছি, এবার আমরা খুব ভালো একজন ডিসি পেয়েছি, আমরা একজন খুব ভালো এসপি পেয়েছি। ওই নারীকে তারা বলছে যে তারা খুবই ভালো। তো এটা পুরুষরাও, এলাকার সকল মানুষই এটা স্বীকার করছে। অধিকাংশ, আমি বলবো না 100 ভাগ, অধিকাংশ জায়গায় নারীকে যখন পজিশন দেওয়া হয় তারা খুব দক্ষতার সাথে এই কাজগুলো করছে। আমরা মনে করছি যে সবচেয়ে বেশি, যেটা আপনারাও বলেছেন, যে আমাদের শুধু আইনকে এখনো কিছু আইন পরিবর্তন করতে হবে, কিন্তু শুধু আইন পরিবর্তন করতে হবে না, আইন প্রয়োগের ব্যবস্থা সেটা নিশ্চিত করতে হবে। আমাদের যারা ইসেতে আছে, আমাদের আদালতে আছে, জুডিশিয়ারিতে যারা আছে, তাদেরও মানসিকতা পরিবর্তন করতে হবে, যে তারা যেন নারী বান্ধব একটা কোর্টের পরিবেশ সৃষ্টি করতে পারে। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি যে যদি এই বড় জিনিসগুলো নিয়ে আসতে পারি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে বলতে পারি আপনারা আপনাদের ইশতেহারে এগুলো নিয়ে আসেন, সেটা সবচেয়ে প্রয়োজন। আপনারা যেটা বলছেন সেটা আমি ওটা দিয়ে শেষ করবো। একটা হলো যে সবচেয়ে বেশি প্রয়োজন যে সমাজের চিন্তার জায়গার একটা পরিবর্তন আনতে হবে। সমাজে সবাই, আমরা কয়েকজন কথা বললাম, কাগজে আসলো, ইশতেহার হলো, কিন্তু এটা আমাদের মানসিকতা এখনো ওই পূর্বের মানসিকতা রয়ে গেল। আমাদের আইন থাকলেও এটা প্রয়োগ হবে না।
তো এটার জন্য আমি একটু দেশের সাথে আচ্ছা সরি একটা একটা বড় প্রস্তাব দিতে চাচ্ছি। সেটা হলো যে আমাদের রাজনীতিবিদদের সকল স্তরে নেতৃত্ব সহ, এটা মাহজাবিনের কথার দিকেই আমার এটা চলে আসছে, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ আর কর্মসূচি এবং তাদের সচেতনতাটা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যেন এই প্রোগ্রামটা নেয়, তাদের নেতাদেরকে এই তাদের চিন্তার পরিবর্তন করানোর জন্য এটা খুবই দরকার। প্রত্যেক রাজনৈতিক দল যদি এটা করে, আমার মনে হয় এটা তাদের জন্যই এটা সবচেয়ে বেশি সুবিধা, বিকজ রাজনীতি করছে জনগণের জন্য, অর্ধেককে বাদ দিয়ে সেই জনগণের জন্য রাজনীতি হবে না, জনগণের রাজনীতি হবে না। তো এটা আমি মনে করছি যে আমাদের এটা ইশতেহারে না দিয়েও আমরা চাপ দিতে চাচ্ছি প্রত্যেক রাজনৈতিক দলকে যে আপনারা এই প্রশিক্ষণগুলো করতে শুরু করেন পুরুষদের সাথেও। এবং এটা আমরা ইউনিয়ন পরিষদের মধ্যে করতে পারি, আমরা উপজেলা পরিষদের মধ্যে করতে পারি, আমরা এমপিদের সাথে করতে পারি, আমরা নারী সংগঠনগুলোর সাথে করতে পারি, স্থানীয় পর্যায়ে অনেক কমিটি আছে এবং নারী সংগঠন যারা আছে তারাও এটা করতে পারে, এবং এটা পার্লামেন্টে অবশ্যই করতে হবে। আমি জানি যে একটা স্ট্যান্ডিং কমিটি আছে নারী ও ইসের জন্য, কিন্তু এর বাইরে একটা ককাস তৈরি করা, মাহজাবিনের ককাস তৈরি করার আর ককাসের অংশগ্রহণ করার ভালো অভিজ্ঞতা আছে। আমরা তার সহযোগিতা নিয়ে আর অন্যরাও যারা ককাস করে পুরুষদের, তাদেরকে নিয়ে আমরা পুরো ককাস তৈরি করতে পারি, যে সচেতনতা, সবার মানসিকতা পরিবর্তন করার, সচেতনতা বৃদ্ধি করার, এটা করতেই হবে, নাহলে এটা শুধু কাগজে থাকবে। আর আমরা মনে করি আমাদের যেটা হচ্ছে যে পুরুষ দল, ভারতে দুটো দলের সাথে আমার দুটো সংগঠনের সাথে আমার একটু পরিচয় আছে। একটার নাম হচ্ছে ম্যান এনগেজ, পুরুষরা নারী বিষয় এবং নারীবাদী বিষয়ে তারা কিন্তু অংশগ্রহণ করছে, তারা কিন্তু সহযোগিতা করছে না, তারা শিখছে আর অংশগ্রহণ করছে নারীদের অধিকারের জন্য। আর একটা হলো ম্যান এগেনস্ট ভায়োলেন্স এগেনস্ট উইমেন, মাওয়া, মানে এই সংগঠন করা হয়েছে সারা ভারতে, যে পুরুষরাই নারী উপর সহিংসতা রোধ করার জন্য তারাও এগিয়ে আসবে। আমাদেরকে সবসময় বলে যখনই একটা কোনো ঘটনা ঘটে, নারী সংগঠনগুলো কোথায়? তো আমার তো উত্তর হলো, নারী সংগঠন শুধু না, আপনারা কোথায়? আপনারা কি দেশের নাগরিক না? আপনাদেরও কি দায়িত্ব নাই? এটা কি শুধু নারী সংগঠন নারীদের বিষয় নিয়ে আলোচনা করবেন আর আপনারা হাত পা গুটিয়ে রাখবেন? এটা তো হতে পারে না। এই জিনিসটা খুবই দরকার। এবং আমরা মনে করি যে আমরা বাড়িতে যে কাজগুলো করছি নারীরা, সেইটার স্বীকৃতি আসতেই হবে, এটার স্বীকৃতি আসতে হবে। এটা অর্থনৈতিকভাবেও এখন সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশেও হতে হবে। কেয়ার ওয়ার্ক যেটা বলে, সেটাকে আমরা বলছি না যে টাকা দিতে হবে, কিন্তু এটা অর্থনৈতিক অবস্থাটা আমার জিডিপিতে আসবে, তাহলে এটা জানবে, স্বীকৃতিটা চলে আসবে। এগুলো আসলে আমার মনে হয় আমাদের সবগুলো জায়গায় আমরা কিছু পরিবর্তন আনতে পারবো। আমরা অনেক কিছু ভালো করেছি, আমরা আরো করতে পারবো। আর নারী যারা পলিটিশিয়ান একজন আরেকজনকে সাপোর্ট করে না, এটার কারণটা হচ্ছে প্রত্যেকে ইনসিকিউরিটিতে, তারা অনিশ্চয়তাটা ভুগছে যে আমাকে পরবর্তীতে নেতারা সুযোগ দিবে কি দিবে না। তো নারীকে নারীর সাথে সহযোগিতা না করে আমি পুরুষ নেতার পিছনে আমি যদি দৌড়াই, তাহলে আমার আগামী ভবিষ্যৎটা বেটার হবে। তার মানে এই পরিবর্তনগুলো সব পরিবর্তন করতে লাগবে।
আমি শেষ করতে চাই যে আমার সাথে কয়েকদিন আগে সুযোগ হয়েছিল শ্রীলঙ্কার প্রাক্তন প্রধান রাষ্ট্রপতি চন্দ্রিকা বন্দনায়কে কুমারতুঙ্গা, তো উনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে দিয়েছে। কারণ আমি ওনার সাথে একটা লাঞ্চে ছিলাম হোটেলে, সবাই এসে তার সাথে কথা বলতে চাচ্ছে, উনি খুবই ভদ্রভাবে সুন্দরভাবে সবই বলছে। তা বলছে কি বলছে, তো বলছে যে তুমি এখন এসে আমাদের এই ক্রান্তি লগ্নে তুমি আসো। তো সে বলে আমি যে যাবেন নাকি, বলে না আমি রাজনীতি করবো না, কিন্তু সে যেটা করছে সে হচ্ছে ঠিক যেটা মাজেবিন বলছিল, সে মেন্টরিং করছে ইয়াঙ্গার রাজনীতিবিদদেরকে, কিভাবে আসতে হবে, কিভাবে তাদেরকে কি ভূমিকা রাখতে হবে সেগুলো করছে। আমাদের এটা খুবই অভাব আমাদের দেশে। তো আমার বিশেষ করে নারী রাজনীতিবিদদের জন্য এ ধরনের মেন্টরিং খুবই প্রয়োজন। আমি এটা বলেই শেষ করছি। আর আপনাদের সবাইকে প্রশ্ন যারা হ্যাঁ করবেন, কিন্তু নিশ্চয়ই ওনারা সুযোগ দিবে যখন। আমি খালি শেষ করতে চাচ্ছি যে আমরা যেটা বলছি এটার কোনোটাই হয়তো গ্রহণ হবে না, কিন্তু চেষ্টা করার তো কোনো শেষ নাই। আর কোনো এটা তো আমরা তো কিছু হারাচ্ছি না, আমরা করেই যাব। যতদিন আমরা বেঁচে আছি আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব, আমরা বলেই যাব, কোনো না কোনো দিন কিছু শুনবে। আর আমি বলতে চাচ্ছি যে এটা আমি আগেও বলেছি, তার মানে যে আমরা দেশ কোনোদিন কিছুই এগিয়েনি, আমরা একদম পিছিয়ে আছি না, আমরা অনেক এগিয়েছি। আমি তো নিজে আমার 50 দশকের এই ধরনের কাজ আর মানুষের সাথে অভিজ্ঞতায় আমি 70 দশকে যা দেখেছি, 80 দশকে যা দেখেছি, 2020 দশকে আমি অনেক পরিবর্তন দেখছি, অনেক উন্নতি দেখেছি। কিন্তু আমরা এইটাতে সন্তুষ্ট না, আমরা সমান অধিকার সর্বক্ষেত্রে চাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমি একটু বেশি কথা বলেছি, আপনারা সুযোগ মানে ধৈর্য সহকারে শুনেছেন, আর উদ্যোক্তারা আমাকে যে সুযোগটা দিয়েছে তাদেরকে আমি একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর প্রশ্ন যারা করতে চাচ্ছে ওনারা বলবেন যে কে কখন কোন প্রশ্ন।